নেফ্রাইটিস জিনিসটা কিডনির এক ধরনের খারাপ রোগ। নেফ্রাইটিস হঠাৎ করে হয়, নেফ্রাইটিসের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না। নেফ্রাইটিস যেগুলো হয় তাতে জিনিসটা অনেকটা অ্যাকিউট কিডনি ইনজুরির মতো প্রেজেন্ট করে, যে খুব ঘন্টা টু ডেজ না হলেও কিছু দিনের মধ্যে বা কিছু সপ্তাহের মধ্যে কিডনির ফাংশন কম হতে আরম্ভ করে। তো নেফ্রাইটিসের কিডনি যে শুধু খারাপ হয়ে যায় তা নয়, কিডনি খারাপ না হয়ে কিডনি থেকে প্রোটিন লিক হয়ে সারা শরীর ফুলে যাচ্ছে, একেও নেফ্রাইটিস বলে। এর স্পেসিফিক একটা নাম আছে, এর নাম নেফ্রোটিক সিনড্রোম। তো নেফ্রাইটিস একেবারে সদ্যজাত শিশু থেকে আরম্ভ করে খুব বয়স্ক মানুষ 80-90 বছর বয়স পর্যন্ত প্রতি এজেই নেফ্রাইটিস হওয়া সম্ভব। তার প্রত্যেকটা এজে ডিফারেন্ট কারণ আছে নেফ্রাইটিস হওয়ার। এবং নেফ্রাইটিস যখন আমরা সাসপেক্ট করি যে কিডনির এই রোগটার পিছনে নেফ্রাইটিস আছে, তখন সেটা ডায়াগনোসিস করার উপায় কিন্তু কিডনি বায়োপসি। কিডনি থেকে একটা বায়োপসি নেওয়া হয়, সেটা মাইক্রোস্কোপের তলায় দেখে ডিসাইড করা হয় কী ধরনের নেফ্রাইটিস, এবং সেই হিসাবে এটাকে ট্রিটমেন্ট করা হয়। এখানে আমাকে বলে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্টে নেফ্রাইটিস সেরে যায়। অলমোস্ট 70-75% ক্ষেত্রে নেফ্রাইটিস সেরে যায় বা তার প্রাদুর্ভাবটা, তার ডিজিজের সিভিয়ারিটিটা কমে যায়। তবে যে নেফ্রাইটিস আগে ডায়াগনোসিস হয়নি, যে অনেক দিন ধরে রয়েছে, সেই নেফ্রাইটিস কিন্তু ক্রনিক নেফ্রাইটিস হয়ে গেছে, সে অনেকটা ক্রনিক কিডনি ডিজিজের দিকে এগিয়ে গেছে, তার সারার সম্ভাবনাটা কম। প্রাথমিক লক্ষণ যাদের নেফ্রোটিক সিনড্রোম হয়েছে, মানে শুধু প্রোটিন লিক করে নেফ্রাইটিস হয়েছে, তারা ইউরিনে ফেনা দেখতে পাওয়া আরম্ভ করেন, হাত পা ফুলে যাচ্ছে এবং তার সঙ্গে খাওয়ার অনীহা ইত্যাদি থাকবে। যে পেশেন্টদের নেফ্রোটিক সিনড্রোম ছাড়াও, মানে প্রোটিন লিক ছাড়াও ক্রিয়েটিনিন বাড়ছে, তাদের কিন্তু কিডনি ফাংশন কম হতে আরম্ভ করবে। তারা খুব দ্রুত দেখতে পাবেন তাদের হাত পা ফুলে গেছে, ইউরিন বন্ধ হয়ে গেছে, চোখের তলায় ফুলে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই ধরনের সিমটম দিয়ে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিস বোঝা যায়। প্রথম নেফ্রাইটিস বোঝার জন্য প্রথম ইনভেস্টিগেশন হতে পারে যে কিডনি খারাপ না কিডনি খারাপ না, মানে শুধু কি ক্রিয়েটিনিন বেড়েছে নাকি শুধু প্রোটিন লিক হচ্ছে না দুটোই হচ্ছে। তো এটা জানার জন্য যেমন ইউরিয়া ক্রিয়েটিনিনের রক্তের পরীক্ষা, তেমন ইউরিনের পরীক্ষা, 24 ঘন্টার ইউরিনে প্রোটিন আসছে কিনা, ইউরিন স্পট এসিআর, ইউরিন রুটিন এক্সামিনেশন, এগুলো জানাটা খুব দরকার। এতে আমরা নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রাইটিসের ধরনটা ধরতে পারি। সেই ধরনটা ধরে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টকে বায়োপসি করাটা কতটা আর্জেন্ট বা কতটা জরুরি, এবং বায়োপসি করার সঙ্গে সঙ্গে কী ধরনের ট্রিটমেন্ট। নেফ্রাইটিসে সাধারণত ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট লাগে, কী ধরনের ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট এবং কত আর্জেন্টলি সেটা দেওয়া দরকার। এখানে বলে রাখা ভালো যে শুধু কিডনির রোগ নয়, অনেক নেফ্রাইটিস আছে যেগুলো মাল্টি সিস্টেম ডিজিজ, তার মধ্যে কিডনিকেও অ্যাফেক্ট করে। যেমন ভ্যাসকুলাইটিস বলে একটা রোগ আছে, বা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস SLE বলে একটা রোগ আছে। তাতে যখন নেফ্রাইটিস হয় তখন শুধু কিডনির রোগ কিন্তু সীমাবদ্ধ থাকে না, তারা কিডনির রোগের সঙ্গে সঙ্গে অন্যান্য অর্গানকেও অ্যাফেক্ট করে। এটা মাল্টি সিস্টেম ডিজিজের পার্ট নেফ্রাইটিস হিসাবে দেখা যায়। সুতরাং তখন সেক্ষেত্রে আরও স্ট্রঙ্গার ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, যেটা কিনা কিডনিকেও ঠিক করছে এবং শরীরের অন্যান্য জায়গায় এই মাল্টি সিস্টেম ডিজিজের যে এফেক্ট হচ্ছে সেটাকেও ঠিক করছে, এরকম দেওয়া যায়। ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ছাড়াও আজকালকার দিনে বায়োলজিক্যালস বলে একটা গ্রুপ অফ ড্রাগস রয়েছে, যেটা বডির মধ্যে যে আমাদের অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডিটাকে ল্যাবরেটরিতেও তৈরি করা যায় মানুষের মতো, সেটাকে রেকম্বিনেন্ট অ্যান্টিবডি বলে। অনেক রেকম্বিনেন্ট অ্যান্টিবডি এখন বিভিন্ন নেফ্রাইটিস ইনক্লুডিং অর এক্সক্লুডিং ভ্যাসকুলাইটিস, মানে সিস্টেমিক রোগের সঙ্গে আছে বা না আছে এরকম রোগে ব্যবহার করা যায়। মানে ইমিউনোসাপ্রেসিভ, বায়োলজিক্যালস এবং সাপোর্টিভ থেরাপি। একই রকম যে পেশেন্ট নেফ্রাইটিসের পেশেন্ট এবং যারা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি পেয়েছেন বা বায়োলজিক্যালস পেয়েছেন, তারা কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টদের মতোই তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। তাদেরও প্রোটেকশন হিসেবে একই রকম পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। তবে মনে রাখতে হবে যে নেফ্রাইটিসের ইমিউনোসাপ্রেসিভ থেরাপি লিমিটেড, বেশি দিন চলে না, 1 বছর 2 বছর, তারপর আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়। ট্রান্সপ্লান্টের ইমিউনোসাপ্রেসিভ থেরাপি লাইফ লং চলে।